ব্যারিস্টার সুমন, ভাইরাল সুমন, তিনি যা কিছুই করতেন সব কিছুর মধ্যে একটা ফন্দি খুঁজে পেত মানুষ। এবং সুমন খেলাধুলা করত, নর্দমা পরিষ্কার করত, বা রাস্তার পাশে সেটা লাইভ অনুষ্ঠান করতো, যা কিছুই করতেন কেন মানুষ মনে করতো এ হাল তেরা চাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া। সমস্ত মানুষকে বেকুব বানিয়ে টাকা উপার্জন করা, ধান্দাবাজি করাই হলো তোমার মূল কাজ। এরপর তাকে তুচ্ছ করা হতো, তাচ্ছিল্য করা হতো, এবং এই তুচ্ছ তাচ্ছিল্যের কারণে কি হলো, তার ভিতরে যে ভালো গুণাবলীগুলো ছিল সেই গুণাবলীগুলো নিঃশেষ হতে 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 একটা সময় সে সত্যিকার অর্থেই তুচ্ছ তাচ্ছিল্যের বস্তুতে পরিণত হয়ে গেল। এবং এখন যেখানে আছে আমি নিশ্চিত যে সে সম্মানজনক অবস্থানে কোথাও নেই। তো আমাদের সমাজে অনেক মানুষগুলো আছেন বেপরোয়া চালচলন করেন, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সেই বেপরোয়া আচরণটা তাদের সামনে বলা যায় না। যেমন শেখ হাসিনা, ক্ষমতার চেহারটাই হলো এরকম, তাকে বলা যায়নি। আমরা চেষ্টা করেছি, অনেকে চেষ্টা করেছেন, আমি তো নিজের সাক্ষী। অনেকগুলো বিষয় আমি ত্রিমাত্রিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার বোঝাপড়া হয়েছে। আমি তাকে সরাসরি মুখে বলেছি, তাকে উদ্দেশ্য করে টেলিভিশন টকশোতে বলেছি, 2009 থেকে একদম যখন আমি সংসদ সদস্য, তাকে উদ্দেশ্য করে পত্রিকায় কলাম লিখেছি, বাংলাদেশ প্রতিদিন, নয়াদিগন্ত, যুগান্তর, আমাদের সময়। আবার যেগুলো কথাগুলো বলেছি অনেকগুলো কথা সেই সরকারের বিরুদ্ধে চলে গেছে, ভাইরাল হয়ে গেছে, এবং এগুলো সব লিড নিউজ হয়েছে, 8 কলামের লিড নিউজ হয়েছে। কিন্তু শেখ হাসিনা শুনেননি, বরং তিনি বিরক্ত হতেন যে এটা একটা আতেল। আমাকে উনি ঠাট্টা করে মস্কারা করে বলতেন আতেল, এই যে আতেল আসছে। এবং ওনার এই বক্তব্যের কারণে একটা সময় কি হলো, আমি আমার মতো করে দূরে ওনার সমালোচনা করতাম, কিন্তু ওনার সামনে আমি কখনো যেতাম না। এবং এখানে আলটিমেটলি ওনার ক্ষতি হয়েছে। ওনার ক্ষতি হয়েছে কি, 2012 সন পর্যন্ত ওনার সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল, নিয়মিতভাবে আমি তার কাছে যেতাম, এবং সবাই জানতো যে আমার যাকে বলা হয় ঠোঁট কাটা স্বভাব, যাকে যা ইচ্ছে তাই বলে ফেলি। সেটা তো ভাই সাহেব হোক, আমর সাহেব হোক, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাহেব হন, বা অন্য যে কোনো ব্যক্তি হন, আমি কাউকে কথা বলতে, একেবারে প্রধানমন্ত্রীর অফিসে কথা বলতে কার্পণ্য বোধ করিনি। সেটা বাহাউদ্দিন নাসিম সাহেব হন, কিংবা জাহাঙ্গীর কবির নানক হন, কিংবা মাহবুল আলম হানিফ, ইভেন সৈয়দ আশরাফ সাহেব, ওবায়দুল কাদের, তো মানে প্রশ্নই আসে না। আমি বলতাম একেবারে প্রকাশ্যে এত অপ্রিয় কথাগুলো বলতাম, যেগুলো আসলে আপনারা বললে হয়তো অবাক হয়ে যাবেন যে আমি কতটা নির্বোধ। ঠিক সেভাবে আমি কথাগুলো বলতাম। ফলে কি হতো, 2012 পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়কে কেন্দ্র করে এই সকল টাউট বাট্টুয়ারদের একটা ওরকম যাকে বলা হয় প্রাধান্য তখনও বিস্তার লাভ করে। আমি একদিন প্রধানমন্ত্রীর রুমে ছিলাম প্রায় 3 ঘন্টার মতো। এই 3 ঘন্টা বাইরে বসেছিলেন সালমান এফ রহমান, এবং বাইরে সালমান এফ রহমান শেখরের রুমে বসেছিলেন। সাইফুজ্জামান শেখর পরবর্তীতে এমপি হয়েছিলেন। আমি বের হয়ে দেখি শেখরের রুমে সালমান বসে আছেন। আমি শেখরকে ডাকলাম, এই শেখর, তুমি এই সালমানকে এখানে বসিয়ে রাখছো কেন? সালমান এফ রহমানকে বসিয়ে রাখছো এখানে ইন ফ্রন্ট অফ হিম। ওবায়দুল কাদের থেকে শুরু করে আর অন্তত 10 জন সিনিয়র নেতা ছিলেন, এসটি ইমাম সহ। তো সে আমার হাত ধরে বলল, রনি ভাই একটু বেহায়া টাইপের, কানে কানে বললো যে বেহায়া টাইপের এখানে বসে আছে। আমি বললাম যে তুমি বলছো বেহায়া, শুনিয়ে শুনিয়ে বললাম সালমান সাহেবকে, কিন্তু উনি তো এখানে বসে পুরো গণভবন বিক্রি করে দিচ্ছেন, এবং তোমাদের কারণে কিন্তু প্রধানমন্ত্রী ডুবছে। তো এটা হয়তো প্রধানমন্ত্রী কোনোদিন জানতে পারেননি, কিন্তু এটা সালমান সাহেব জানেন, ওবায়দুল কাদের জানেন, শেখর সাহেব জানেন। এইভাবে মানে আমার মতো মুখরা যারা লোকজন ছিলেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতেন, এবং প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত এই জিনিসগুলো অ্যালাউ করেছেন ততদিন পর্যন্ত কিন্তু উনি তুলনামূলকভাবে ভালো ছিলেন। কিন্তু যেই সময়টিতে আমরা সেখানে যাওয়া বন্ধ করলাম, বিশেষ করে আমি যাওয়া বন্ধ করলাম, তখন থেকে আপনি চিন্তা করেন যে পলক, শাহরিয়ার, বিপু, এই যে নসরুল হামিদ বিপু, মানে আমি যে সময়টাতে ছিলাম, এরা একটা দুর্নীতি করবে এই সাহসই তো তাদের ছিল না। আমি প্রশ্ন করতে পারতাম, এবং অনেক বিষয় তারা আমার পরামর্শ গ্রহণ করতেন। এবং দলের রাজনীতিতে অন্তত শেখ হাসিনার কাছাকাছির ক্ষেত্রে এই লোকগুলো একদম মানে কোনো গণনার মধ্যেই তারা পড়তেন, অথচ তারা এক একজনে শেখ হাসিনার কাছাকাছি যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে কি একটা সর্বনাশ ঘটিয়ে ফেলেছে। তো এই হলো ক্ষমতা। তা ক্ষমতার যে চেয়ার, এই চেয়ারের আশেপাশে সবসময় ঠোঁট কাটা প্রকৃতির কিছু লোক রাখতে হয়।